বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, জননন্দিত নেতা জনাব মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী জিয়ানগর উপজেলা শাখার সম্মানিত আমির, আপনাদের এই এলাকার প্রিয় মুখ, চেনা মুখ, জনাব মৌলানা আলী হুসাইন, উপস্থিত আছেন উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব তাওহিদুর রহমান, উপস্থিত আছেন বাইতুল মাল সম্পাদক জনাব তাওহিদুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মামুন হোসেন সহ মঞ্চভূষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমার সামনে উপবিষ্ট প্রত্যাশীর আমার কলিজার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমার এই মাঠে অনেক দিন পর একটা প্রোগ্রাম করছি আমরা। আমার মনে হয় এই মাঠে আমার এটি তৃতীয় প্রোগ্রাম। আমার প্রথম প্রোগ্রামটার কথা মনে পড়ছে। আমি যখন 2014 সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম এবং আপনাদের দ্বারে আমি এসেছিলাম, সেদিন এই মাঠে প্রথম জনসভা করেছিলাম। মনে আছে আপনাদের? দ্বিতীয়, এই মাঠে একটি তাফসীর মাহফিল হয়েছিল আজ থেকে 2-3 বছর আগে, আমি সেই মাহফিলে এসেছিলাম। আর আজকে তৃতীয় দিন, আজকে আবার সামনে একটি নির্বাচন, এই নির্বাচনকে উপলক্ষ করে আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি। সম্মানিত ভাইরা, আমরা একটি সফল গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ আমরা আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। গণ অভ্যুত্থান মানে গণ আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থান মানে গণমানুষের আশা আকাঙ্ক্ষা, গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা। গণ অভ্যুত্থান মানেই 5ই আগস্ট, আর 5ই আগস্ট মানেই বাংলাদেশ। গণ অভ্যুত্থান কেন হলো, 5ই আগস্ট কেন বাংলাদেশে এলো, এই বিষয়টি যদি আমরা পর্যালোচনা করতে পারি তবেই আগামী নির্বাচনটা কেন বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ এটা বোঝা যাবে। সবার আগে বুঝতে হবে 5ই আগস্ট কেন বাংলাদেশে এসেছিল, কেন গণ অভ্যুত্থান প্রয়োজন ছিল, মানুষের গণ আকাঙ্ক্ষাটা কি ছিল। আজকে সারা দেশের মানুষের মনের অবস্থা, তাদের চাহিদা একটি, সেটি হলো এই সফল গণ অভ্যুত্থানের পরে মানুষ চায় একটি সুষ্ঠু সংস্কার, মানুষ চায় গণহত্যাকারীদের বিচার, আর মানুষ চায় একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আমরা 15 বছর ভোট দিতে পারিনি, আমাদের ভোটের অধিকারটা ওরা কেড়ে নিয়েছিল। আমরা বাসা বাড়িতে বের হয়ে আসতে আসতে শুনতাম ভোট হয়ে গেছে। এক চাচা নাকি খুব কাঁদতেছিল প্রত্যাশীর বাজারে, বুঝছেন? এক চাচা খুব কান্নাকাটি করতেছিল প্রত্যাশীর বাজারে। তো লোকজন তাদের ধরছে, চাচা আপনি কান্দেন কেন? কয় তোমার চাষির জন্য। কয় তোমার চাষি তো চাচা মারা গেছে 4 বছর আগে, তা আপনি এখন হঠাৎ কান্দেন? কয় শুনলাম তোমার চাষি নাকি আসছিল ভোট দিতে, তা আমার সঙ্গে দেখা না করে তোমার চাষি আবার চলে গেছে। তার মানে তারা মরা মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করেছিল, আমাদেরকে ভোট দিতে দেয়নি। এই দেশের মানুষ জুলুম, নিপীড়নের, নির্যাতনের শিকার হয়েছিল। এই জিয়ানগরের 90 বছরের বৃদ্ধ থেকে 10 বছরের তরুণ, কাউকে ওরা মামলার হাত থেকে বাঁচতে দেয়নি। শুধু মামলা নয়, রিমান্ডে নিয়ে তারা অবর্ণনীয় নির্যাতন করেছে। সারা বাংলাদেশে বিরোধী মতের যত মানুষ ছিল তাদের প্রত্যেকের প্রতি তারা অত্যাচার নির্যাতন করেছে, যার ফলশ্রুতিতেই 5ই আগস্ট এসেছিল। বাংলাদেশের মানুষ জুলুম নির্যাতন থেকে বাঁচতে চেয়েছিল। বাংলাদেশের মানুষ তার 5 বছর পর যে একটি ভোটের অধিকার, এই অধিকার চেয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষকে সেই অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। আর যারা প্রতিবাদ করত তাদের কপালে নেমে আসতো নির্যাতনার মামলা। সম্মানিত ভাইরা,
আমরা বাংলাদেশকে এই অবস্থা থেকে পরিত্রাণ চেয়েছি, যে কারণে আমরা বাংলাদেশের মানুষ সম্মিলিতভাবেই রাজপথে নেমে ওই জালিম পাপিষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আমাদের একটা সুমহান বিজয় দিয়েছেন। 5ই আগস্ট সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে এসেছিল। আমরা সেই জুলুম নির্যাতন আর চাই না। চাই না। আমরা চাই একটি শোষণ বৈষম্যহীন, একটি ইনসাফপূর্ণ ন্যায় নীতির বাংলাদেশ। কিন্তু আমরা খুব অবাক হয়ে খেয়াল করি, আমাদের বন্ধুদের মধ্যে কেউ কেউ এখন আওয়ামী লীগের পথেই হাঁটা শুরু করেছে। আমরা শুনতে পাই, আমরা দেখতে পাই, আমরা পত্রিকার পাতায় পড়তে পাই যে আমাদের মধ্যে কেউ কেউ ক্ষমতায় যাওয়ার আগেই দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে চাঁদাবাজি শুরু করেছে, অনেকের সম্পত্তি দখল করেছে, অনেকে এখনো হুমকি ধামকি দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই একই পথেও যদি আপনারা হাঁটেন, আপনাদেরও করুণ পরিণতি হতে পারে। মনে রাখবেন, জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে পৃথিবীর কোন শক্তি টিকে থাকতে পারে নাই। সুতরাং আসুন, জনগণের মনের কথাটা বুঝতে শিখুন, জনগণের মনের কথাটা বুঝুন। জনগণ এই ধরনের চাঁদাবাজি সন্ত্রাস দেখতে চায় না, জনগণ জুলুম নির্যাতন চায় না, জনগণ মিথ্যা মামলা দেখতে চায় না, জনগণ মিথ্যা মামলা দিয়ে আবার মামলা বাণিজ্যও দেখতে চায় না। সুতরাং আসুন, আমরা একসাথে পথ চলেছি, একসাথে একটি সোনালী বাংলাদেশ, একটা স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। আসুন, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য সকলেই সম্মিলিতভাবে আবার কাজ করি। কিন্তু আমরা সকলের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি। কিন্তু আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগ যারা আমাদের নিরীহ নির্দোষ মানুষদের উপর অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, ফাঁসির দাবি করেছে, ফাঁসির দাবিতে মিছিল করেছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু মনে রাখবেন, কিন্তু যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কারো উপর অত্যাচার করে নাই, কাউকে মিথ্যা মামলায় ফাঁসায় নাই, কারো বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ করে নাই, কাউকে কষ্ট দেয় নাই, কিন্তু আওয়ামী লীগ করেছে, তাদের প্রতি আমাদের রাগ ক্ষোভ কিচ্ছু নেই। শুধু আমাদের যত রাগ ক্ষোভ, আমাদের যত অভিযোগ সব ওই জালিমদের বিরুদ্ধে। কোন জালিমকে আমরা কোনো আশ্রয় প্রশ্রয় দেব না। শুধু জালিম নয়, জালিমের দোষর হিসেবে যারা ছিল, জালিমের পক্ষে যারা কাজ করেছে, ভোটের দিন বাড়িতে বাড়িতে গিয়ে যারা ককটেল নিক্ষেপ করেছে, ওই সব জালিমের দোষরদের ক্ষমা নাই। সম্মানিত ভাইরা, আমরা এখন উন্নয়নের একটি স্বপ্ন দেখছি। আমরা বিশ্বাস করছি যে বাংলাদেশ এখন উন্নয়নের একটি রোল মডেল হিসেবে আগাবে। এখন উন্নয়নটা আপনি করবেন কিভাবে, এটাই হলো প্রশ্ন। উন্নয়নের আশায় তো বিভিন্ন সময় বিভিন্ন নেতাদেরকে আপনারা নির্বাচিত করেছেন না? করেছেন। কিন্তু উন্নয়ন তো আমরা যে উন্নয়নটা কাঙ্ক্ষিত, যে উন্নয়ন, সেটা তো হয়নি। কেন হয়নি বলেন তো? কেন হয়নি? আমরা তো এমপি নির্বাচন করেছি, আমাদের এমপিদের মধ্য থেকে মন্ত্রীও পেয়েছি, উপজেলা চেয়ারম্যানও পেয়েছি, ইউনিয়ন চেয়ারম্যানও পেয়েছি, মেম্বারও পেয়েছি, কিন্তু আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন পাইনি। কাঙ্ক্ষিত উন্নয়ন কেন পাইনি? কারণ হলো উন্নয়ন করার জন্য যে মন মানসিকতা প্রয়োজন, উন্নয়ন করার জন্য জনগণের পাশে থাকার জন্য এই মনের মধ্যে যে দরদ থাকা প্রয়োজন, এই দরদ ওই নেতাদের মধ্যে ছিল না। কারণ তাদের ভোটের তো প্রয়োজন হয়নি, আর জবাবদিহিতারও কোনো প্রয়োজন নাই। যেভাবে সরকারের টাকা এসেছে ওইভাবে পকেটে ঢুকিয়েছে। খেয়াল করে দেখেন, এইখানে আমরা আল্লামা সাঈদী 2006 সাল পর্যন্ত এই পিরোজপুর 1 আসনের খাদেম হিসেবে ছিলেন। চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই জিয়ানগরে দৃশ্যমান যা কিছু আছে, আবারও বলছি, দৃশ্যমান যা কিছু আছে সব আল্লামা সাঈদীর করা। এখানে 2 জন আল্লামা সাঈদীর পরে আমরা 3 জন এমপি পেয়েছি, তার মধ্যে 2 জন আবার তথাকথিত মন্ত্রীও ছিল। একজন আবুল সাহেব, একজন আনোয়ার হোসেন মঞ্জু সাহেব, আর একজন সমরুল করিম সাহেব। 3 জন এমপি এই পিরোজপুর 1 আসনে। আবার 2টা মন্ত্রী পেয়েছি, আনোয়ার হোসেন মঞ্জু আর সমরুল করিম, ঠিক না?
বলেন তো দুইজন মন্ত্রী এই জিয়ানগরের জন্য কি করেছে? কিছু না, বলেন। কিছু না। আল্লামা সাঈদীর করে যাওয়া রাস্তার উপরেও তারা ইটও ফেলতে পারেনি। ঠিক। তারা একটা জিনিসই মনে করেছে যে জিয়ানগর মানেই আল্লামা সাঈদী, এটার নাম জিয়ানগর হতে পারে, কিন্তু ওরা মনে করে জিয়ানগর মানেই এটা আল্লামা সাঈদী। সুতরাং এটা আল্লামা সাঈদীর জন্মস্থান, এখানে কোন উন্নয়নমূলক কাজ করা যাবে না। এই জন্য একজনও কাজ করেনি। যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন চাই, যদি আমাদের এলাকার ঘাটের উন্নয়ন চাই, যদি জিয়ানগরকে আমরা একটা স্বপ্নের সোনার উপজেলা হিসেবে দেখতে চাই, তাহলে অবশ্যই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কার সাথে থাকবেন, কার সাথে থাকবেন, কার পক্ষে থাকবেন, এটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা দেখেছি আমাদের অনেক উপজেলা চেয়ারম্যান এসেছেন, অনেক উপজেলা চেয়ারম্যান তার শপথ গ্রহণের 3 মাস 5 মাসের মাথায় নতুন বাড়ি করে ফেলেছেন। অনেক ইউনিয়ন চেয়ারম্যান দেখেছি শপথ নিয়েছেন 1 বছর 2 বছর যেতে পারেনি, ঘর গাড়ি বাড়ি সব হয়ে গেছে। অনেক মেম্বার আছেন টিনের ঘরে ছিলেন, মেম্বার হওয়ার 6 মাসের মধ্যে পাকা বিল্ডিং হয়ে গেছে। কোত্থেকে আসে, কোথায় পান টাকা? এগুলি সবই জনগণের টাকা, চুরির টাকা। জনগণের টাকা চুরি করে তারা আত্মসাৎ করেছে। সুতরাং আমরা যদি সঠিক নেতা নির্বাচন করতে ব্যর্থ হই, তাহলে এই সমস্ত দুর্নীতিবাজ নেতা আবার নির্বাচিত হয়ে আপনার আমার রক্ত চুষে খাবে, বাংলাদেশকে আবার সত্যের বাংলার পরিবর্তে নরকের বাংলায় রূপান্তরিত করবে। সুতরাং এবার একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা কি কাজে লাগানোর জন্য প্রস্তুত আছি? কারা কারা প্রস্তুত দেখি তো? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই সুযোগটুকুন আমাদেরকে কাজে লাগাতেই হবে। আমি এভাবে বলি, দেখেন ভাইরা, আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা এই আমরা স্টেজে যারা, আমাদের অনেকেই আমরা আমাদের বয়সের, বাংলাদেশের মানুষের গড় আয়ু 60-65, ওই হিসাব যদি ধরি, আপনি আমি আমাদের বয়সের 70% পার করে ফেলছি। তাহলে আমাদের জীবনটা মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে। আপনার সন্তান যেটা, ছেলে বা মেয়ে যে হোক, আপনার সন্তান যার বয়স 15 বা 20, যার বয়স 15 বা 20, আপনি আপনার এই সন্তানটাকে কোন বাংলাদেশে রেখে যেতে চান, ওই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি কি সন্ত্রাসের বাংলাদেশে রাখতে চান, চাঁদাবাজির বাংলাদেশে রাখতে চান, মাদকের বাংলাদেশে রাখতে চান, একটা দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল একটা বাংলাদেশে রাখতে চান? নিশ্চয়ই না। আপনি নিশ্চয়ই চান আপনার সন্তান যেন দুধে ভাতে থাকে, ঠিক না? যদি আপনার সন্তানকে আপনি সেভাবে দুধে ভাতে রাখতে চান, তাহলে আপনাকে পরিবর্তনের পক্ষেই আসতে হবে। খেয়াল করে দেখুন সম্মানিত ভাইরা, বাংলাদেশে, সারা বাংলাদেশে কিন্তু পরিবর্তনের হাওয়া বইছে। কিভাবে? দেখেন ইউনিভার্সিটি নির্বাচনগুলি, ডাকসুর নির্বাচন দেখেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখেন, রাজশাহী ইউনিভার্সিটি দেখেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি দেখেন, সমস্ত ছাত্র ছাত্রী এখন পরিবর্তনের পক্ষে। তারা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, তারা গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে, তারা ইসলামের পক্ষে রায় দিয়েছে। যদি আমাদের ছাত্র ছাত্রীরা, আমাদের এই তরুণ প্রজন্ম যদি পরিবর্তনের পক্ষে রায় দেয়, তাহলে সেই তরুণ প্রজন্মের অভিভাবক আমার সামনে বসা, সেই তরুণ প্রজন্মের অভিভাবক আপনারা যারা, আপনাকে পরিবর্তনের পক্ষে রায় দেবেন, রায় দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এবার আমরা বাংলাদেশটাকে ঘুরতে চাই। আমরা এই যে জুলাই সনদ, এই যে জুলাই সনদ, আমাদের যে সমস্ত বাচ্চাদের কারণে, যে সমস্ত সন্তানদের কারণে, যে সমস্ত ছাত্রদের কারণে আজকে স্বাধীনতা পেয়েছি। কেমন স্বাধীনতা? এখানে যে ব্যানার, এই ব্যানারে কি লেখা? বাংলাদেশ জামাত ইসলামী 2 নং প্রত্যাশী ইউনিয়ন শাখা, তাই না? এখানে জামাত ইসলামীর রেজিস্ট্রেশন সেক্রেটারি বসা, ফরিদপুর জেলা শাখার আমাদের সম্মিলিত আমির, আমাদের জেলা এবং উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বসা, আর আপনার এখানে প্রত্যাশীর প্রাণপ্রিয় ভাইয়েরা বসা। বুকে হাত দিয়ে বলুন তো, আজ থেকে 1 বছর আগে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে আমি এখানে বক্তব্য রাখবো, নেতারা এখানে বসবেন, আর আপনারা আমাদের কথা শুনবেন, এটা কি কল্পনা করা গেছে? তাহলে এই স্বাধীনতা কিভাবে পেলেন? কিভাবে পেলেন? এই জুলাই আল্লাহ তো দিয়েছেন বটেই,
এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে পেয়েছেন। তাহলে এই জুলাই গণ অভ্যুত্থান আমাদের যে সমস্ত সন্তানেরা করে দিল, যারা আমাদের এই কথা বলা এবং বসার স্বাধীনতা দিল, তাদেরকে কি হেফাজত করার দায়িত্ব আমাদের না? তাহলে এই জুলাই সনদ হলো আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই যে যুদ্ধ, এই যে গণ অভ্যুত্থানের যে সমস্ত যোদ্ধা, জুলাই যোদ্ধা, তাদেরকে প্রোটেকশন দেওয়ার এই জুলাই সনদ। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের কোন রাজনৈতিক দল এই জুলাই সনদেরও বিরোধিতা করে, যে কারণে বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের বেশিরভাগ দল জুলাই সনদের জন্য গণভোট দাবি করেছে এবং সরকার গণভোটে সম্মত হয়েছে। কোন ডেট গ্রহণ এখনো ঘোষণা হয়নি, খুব শীঘ্রই একটা ডেটও ঘোষণা হবে গণভোটের। গণভোটটা হবে কেন? এই জন্য যে আপনি গণতন্ত্রের পক্ষে আছেন কি নাই। গণভোট হবে কেন? আপনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার চান কি চান না, আপনি জুলাই যোদ্ধাদেরকে বাঁচাতে চান কি চান না, সন্ত্রাস থেকে বাঁচতে চান কি চান না, এই জন্য গণভোট। গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। কি দিতে হবে? কি দিতে হবে? হ্যাঁ ভোট কারা কারা দিবেন? যদি হয়, তারিখ যদি ঘোষণা হয় নির্বাচনের আগে, আমরা সকলে গণভোটে হ্যাঁ ভোট দেবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভারতের হাতে আর তুলে দিতে রাজি নই। আমরা কোন ভারতের সেবাদাস এই দেশ পরিচালিত করুক এটা চাই না। বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার কোন ষড়যন্ত্র আমরা আর বাস্তবায়ন হতে দেব না। এই জন্যই আমরা গণভোটে হ্যাঁ ভোট দেব ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আল্লামা সাঈদীর উত্তরসূরি। আল্লামা সাঈদী এই পিরোজপুরকে উন্নয়নের জন্য কাজ করে গেছেন। তিনি যদি পিরোজপুরের উন্নয়নে এত সময় ব্যয় না করতেন, তিনি যদি ইলেকশন না করতেন, আপনারা যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত না করতেন, আল্লাহ তাআলা ভালো জানেন তার প্রতি যে জুলুম করা হয়েছে, বিনা অপরাধে তাকে যে 13 বছরে কারাগারে রাখা হয়েছে, এটা হয়তো থাকতে হতো না। কারণ এইখানে যারা ছিল তার প্রতিদ্বন্দ্বী, তারা মনে করেছে আল্লামা সাঈদী হলো পথের কাঁটা। কি মনে করেছে? পথের কাঁটা। এজন্য পথের কাঁটা দূর করার জন্য মিথ্যা নাটক সাজিয়ে, মিথ্যা মামলা দিয়ে আল্লামা সাঈদীর মতো বিশ্ববিখ্যাত একজন আলেমকে তারা কারাগারে 13 বছর আটকে রেখেছিল। আল্লামা সাঈদীর এই পিরোজপুরের উন্নয়নে একটা রোল মডেল ছিল, একটা রূপরেখা ছিল। তিনি একটা রূপরেখা নিয়ে কাজ করছিলেন। আপনারা খেয়াল করবেন, এইখানে পিরোজপুরে, এই জিয়ানগরে যতগুলি রাস্তা আছে ইটসলিং, তার অধিকাংশ হেরিংবন। কেন? আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল এই বছর আমি হেরিংবন করছি, পরের দফায় যখন বরাদ্দ আনবো, পরের দফায় আমি এটা কার্পেটিং করবো। তিনি সেভাবেই কাজ শুরু করেছিলেন, কিন্তু ওরা আল্লামা সাঈদীকে সহ্য করতে পারেনি। তারা আল্লামা সাঈদীকে তার পথ চলা বন্ধ করে দিয়েছে। আল্লামা সাঈদীর জিয়ানগর কিংবা পিরোজপুরকে নিয়ে যে উন্নয়নের রোড ম্যাপ ছিল, সেই রোড ম্যাপ নিয়েই আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লামা সাঈদী যেখানে কাজ শেষ করেছেন, ইনশাআল্লাহ আমি মাসুদ সাঈদী সেখান থেকেই আমি কাজ শুরু করতে চাই। আমি আল্লামা সাঈদীর উন্নয়নের রোড ম্যাপ বাস্তবায়ন করতে চাই। আপনারা কি আমার সাথে থাকবেন? আল্লাহু আকবার। আমরা আছি তোমাদের সাথে। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, কাজ শুধু আপনাদের একার না, কাজ আমার মা বোনেরও আছে। আর আমার মা বোন তো ওই মা বোন, যখন আল্লামা সাঈদীকে 2010 সালের 29 জুন ওই খুনি হাসিনা গ্রেফতার করেছিল, সেই দিন থেকে আল্লামা সাঈদীর মুক্তির আশায় আমাদের মা বোনেরা যেভাবে চোখের পানি ফেলে জায়নামাজ ভিজিয়েছেন, যত নফল রোজা রেখেছেন, পৃথিবীর ইতিহাসের কোন নজির নাই। সুতরাং আমার মা বোনেরা সেই মা বোন যারা আল্লামা সাঈদীর নাম শুনলে তাদের চোখ থেকে পানি বেরোয়, তাদের চোখ থেকে পানি বেরোয়, কারণ তারা আল্লামা সাঈদীকে তাদের কলিজার থেকে বেশি ভালোবাসে। সুতরাং আমাদের মা বোনের কাছে আমার সালাম আপনাদেরকে পৌঁছে দিতে হবে। আমাদের মা বোনদেরকেও প্রত্যেকটি বাড়িতে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে হবে এবং তাদেরকে, আমাদের মা বোনদেরকে বাড়িতে পাঠানোর দায়িত্বটা আপনাকেই গ্রহণ করতে হবে। পারবেন না আপনারা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
যদি আমরা সেটা করি, ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করেন, আমরা যে কাঙ্ক্ষিত ফলাফল প্রত্যাশা করছি সেই ফলাফল ইনশাআল্লাহ আমরা পাবো। সর্বশেষ কথা বলছি, সম্মানিত ভাইরা, আমি মানুষ এবং আমি নিজেকে অত্যন্ত অযোগ্য এবং নগণ্য একজন ছোট্ট মানুষ বলেই মনে করি। আমি আপনাদের খাদেম হিসাবে আপনারা আমাকে একটা ছোট্ট সুযোগ দিয়েছিলেন, আমার উপর একটা আমানত দিয়েছিলেন। আমি আল্লাহ সাক্ষী, আমি চেষ্টা করেছি আপনাদের আমানতের সর্বোচ্চ মর্যাদা দিতে। আমি 1 টাকার দুর্নীতি আলহামদুলিল্লাহ করি নাই, যেটা আমি খোলা ময়দানে বুক ফুলিয়ে বলি। কোনো মায়ের সন্তান চিয়ানগরে নাই যে আমার চোখে চোখ রেখে বলতে পারে মাসুদ সাঈদী 1 টাকার দুর্নীতি করেছে। আলহামদুলিল্লাহ আমি এভাবে আপনাদের মর্যাদা দেওয়ার চেষ্টা করেছি। আমি যতটুকু বরাদ্দ পেয়েছি আমি কাজ করার চেষ্টা করেছি। আল্লাহ সাক্ষী, প্রত্যেকটি ওয়ার্ডে যে ওয়ার্ডে যান না কেন এই জিয়ানগরের প্রত্যেকটি ওয়ার্ডে মিনিমাম 5টা হলেও রাস্তার কাজ আমি করেছি আলহামদুলিল্লাহ। এছাড়া এই যে পানির ব্যবস্থাটা, এই যে পানি আপনার এখানে আলহামদুলিল্লাহ পানির ব্যবস্থা আমি করেছি। এই যেখান থেকে ওই যে পানির যে পাম্পটা বসানো আপনাদের জন্য আমি ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। আমি এই জিয়ানগর উন্নয়নে আরো কিছু কাজ করেছি। নামাজের সময় একদম কাছে শুধু এতটুকু বলি যে আমাদের নদী ভাঙন বেষ্টিত যেহেতু এলাকা, আমরা জিয়ানগর, আমাদের হুলারহাট থেকে সন্ন্যাসী পর্যন্ত এই ভেরিবাদটা আল্লামা সাঈদী করেছিলেন। ভেরিবাদের চেষ্টা করেছি। বর্তমান সরকার যেহেতু অনির্বাচিত একটা মধ্যবর্তী সরকার, এর জন্য ভেরিবাদের জন্য যে বহু টাকা লাগে টাকা তারা দেয়নি। আমি সংস্কারের জন্য টাকা চেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের এই জিয়ানগরের এই ভেরিবাদ কেন্দ্রিক সংস্কারের জন্য 35 কোটি টাকা বরাদ্দ এনেছি আলহামদুলিল্লাহ। আমাদের জিয়ানগর হাসপাতাল 31 শয্যা বিশিষ্ট ছিল আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমি পরিশ্রম করে এই 31 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 50 শয্যায় উন্নীত করেছি আলহামদুলিল্লাহ। এছাড়া আরো বেশ কিছু কাজ করছি রাস্তাঘাটের উন্নয়নের জন্য, যেটা আপনারা দেখতে পাবেন আর কিছু কাল অপেক্ষা করলে। এই কাজগুলি আমি করতে চাই, আমি আপনাদের দোয়া চাই। বিশেষ করে মা বোনদেরকে বলবেন তারা যেন আমার জন্য দোয়া করে। আর প্রত্যেকটি বাড়িতে গিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত আপনাদেরকে পৌঁছে দিতে হবে। আমার নামে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো বদনাম নাই আলহামদুলিল্লাহ। কিন্তু যেহেতু নির্বাচন আসছে, অনেক কোকিল পাখিকেও দেখি নির্বাচনে, অনেক ব্যানার, সর্বস্ব নেতাও দেখি, বিশাল বিশাল ব্যানার, বিরাট বিরাট ছবি। আগে কোনোদিন আমাদের সুখে দুঃখেও দেখি নাই, আর আমাদের পাশে এসেও দাঁড়ায় নাই। এই সমস্ত লোকেরা আমাদের নামে নানা রকম বদনাম, প্রোপাগান্ডা, মিথ্যা প্রচার চালাতে পারে। আপনারা কি বিভ্রান্ত হবেন? হবেন ইনশাআল্লাহর রাস্তায় হবেন না। আমি একেবারে আপনাদের সামনে এখন যেভাবে বুক ফুলে দাঁড়িয়ে আছি, গত 14 বছর এভাবেই আমি আপনাদের সামনে দাঁড়ানো। গত 14 বছরে আমার নামে যদি কোনো অপমান, অপবাদ, অভিযোগ না শুনে থাকেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে শুনবেন না। এখন যারা বলবে তারা শুধুমাত্র নির্বাচনে আমাকে খাটো করার জন্যই বলবে। সুতরাং ভাইরা, আসুন আমরা সম্মিলিতভাবে আমাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। একটা শেষ কথা জানতে চাই আপনাদের কাছে, আপনাদের কি মার্কা আছে? আছে? মার্কাটা কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম।